আপনারা আমাদের দিকে দিয়ে ভিডিও দিতে হবে। ভাই আপনি করবি না মিডিয়ার বন্ধু? করবি। তাহলে বসুন ফোনটা অফ করে। যেটা মিডিয়া আগে পিছে যাবে। মিডিয়ার বন্ধু ভাই তাহলে এই দিকে চলে আসুন, এই দিকে চলে আসুন। ভাই যারা মিডিয়ার বন্ধু আছে বাকিগুলো একটু বসে যাও, আর মিডিয়ার বন্ধুগুলো এর সাইডে চলে আসো। তো একটা কথা বলবো এখান থেকে, আমরা এখানে আমাদের কর্মী সম্মেলন, আগামী যে নির্বাচন আমাদের হতে চলেছে লোকসভা নির্বাচনে, আমরা আইএসএফ এর পক্ষ থেকে একটা প্রার্থী দিয়েছি, বিজেপি প্রার্থী দিয়েছে, তৃণমূল দিয়েছে, কংগ্রেস দিয়েছে, আরো রাজনৈতিক দল দিয়েছে, আমরাও দিয়েছি। আমাদেরকে কেন ভোট দিতে হবে, মানুষকে কেন ভোট দিতে আমরা বলবেন, ডিফারেন্সটা কি? সর্বপ্রথম কথা হচ্ছে আমরা এই মালদা উত্তর থেকে বা মালদা থেকে আমরা ভোটাররা ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে আমাদের জনপ্রতিনিধি পাঠিয়েছি। 17 বার এমপি আমরা পাঠিয়েছি। 17 বার পাঠানোর পরেও আমরা মালদার উত্তরে একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র পেলাম না, ইউনিভার্সিটি পেলাম না, শামসির যে ফ্লাইওভার উড়ালপুরের সমস্যা এখনো সমাধান হলো না, কৃষকদের মাসিক গড়াই বাড়লো না, ছাত্র যুবর চাকরি থেকে শুরু করে এক কথায় আর্থসামাজিক ভাবে আমরা স্বাবলম্বী হতে পারলাম না। কিন্তু ভোট আসে ভোট যায়, আমরা ভোট দিই। ভাই যারা বলছেন একটু বাইরে গিয়ে তাহলে কথা বলুন না। ভোট আসে ভোট যায়, আমরা ভোট দিই, ওকে আটকাতে হবে, একে জিতাতে হবে, ওকে হারাতে হবে, এই অঙ্ক বসে একবারের জন্য ভোট দিই না। নিজের স্বাস্থ্য ভালো থাকার জন্য স্বাস্থ্য কেন্দ্রের মান কিভাবে উন্নয়ন হবে একবারের জন্য আমরা ভোট দিই না। যে আমাদের স্কুলগুলো শিক্ষক বেশি কিভাবে আসবে একবারের জন্য আমরা ভোট দিই না। জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে হবে একবারের জন্য এটা ভেবে ভোট দিই না আমরা। যে ছাত্রের অনুপাতে শিক্ষক কিভাবে আসবে একবারের জন্য আমরা ভোট দিলাম না। এই আমার ভোটের ফলে শামসির ফ্লাইওভারটা হয়ে যাবে, আমার ভোটের ফলে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হয়ে যাবে, আমার ভোটের ফলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমে যাবে, আমাদের এখানে থেকে আমাদের ছেলেরা কাজ করবে, দিনের শেষে পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বাড়িতে থাকবে, এটা ভেবে কিন্তু আমরা ভোট একবারও দিচ্ছি না। শুধু ভোট দিচ্ছি কিভাবে, বিজেপিকে আটকাতে হবে, অমুককে জিতাতে হবে, অমুককে হারাতে হবে। তাই কর্মী বন্ধুদের বলবো আজ থেকে আপনারা এখান থেকে যাওয়ার পরে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন, বুথে পৌঁছে যাবেন, বুথে গিয়ে দায়িত্ব নিন। যে যার বুথের 10টা 15টা 20টা করে ঘরের এক একজন দায়িত্ব নিয়ে নেবেন। একটা বুথে খুব বেশি হলে 300 বাড়ি আছে, সেই বুথে আমার 10টা কর্মী আছে, হাটকোর কর্মী 10টা আছে কি 30টা আছে, যে কটাই থাকুন না কেন ভাগ করে নেন। কেউ 5টাকে দায়িত্ব নেবে, কেউ 5টা দায়িত্ব নিন, কেউ 25টা বাড়ির দায়িত্ব নিন, কেউ 10টা গাড়ির দায়িত্ব নিন। তাদেরকে বোঝান যে আমাদেরকে শুধু ভুল বোঝানো হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে একটাই, আর কোনো অল্টারনেটিভ নাই। কি সিএ করে নাকি তাড়িয়ে দেবে, বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, ভোটটা আমাকে দাও, এটা ছাড়া কোনো কিছু তৃণমূল আজকে এটা বলছেন, কিছু বলছেন? যে আপনার বাড়ির ছেলেরা কিভাবে চাকরি পাবে তার কথা বলছে না। আপনার বাড়ির সন্তানটা কেরলে কাজে গিয়েছে, তামিলনাড়ুতে গিয়েছে, মহারাষ্ট্রে গিয়েছে কাজে, সেখানে বাংলা ভাষা বলার জন্য হ্যারাসমেন্ট হতে হচ্ছে, সেখানে কাজ করতে হবে না। আমাদের রাজ্যে কাজ শিল্প নিয়ে আসবো, ইন্ডাস্ট্রি নিয়ে আসবো, এখানে ফিরে আসবে কথা বলছে না। শামসি ওভারব্রিজের কথা বলছে না, ফ্লাইওভারের কথা বলছে না। স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হবে, ডাক্তার থাকবে, নার্স থাকবে, সাপোর্টিং স্টাফ থাকবে, এই কথা বলছে না। ভোট এসে শুধু একটা কথা কি বলছে, সিএ এর বিরুদ্ধে ভোট দাও। সিএ এর বিরুদ্ধে তো ভোট আমরা পশ্চিমবাংলার মানুষ 2019 সালে দিলাম ভাই, 2021 সালেও ফিরে ভোট দিলাম তৃণমূলকে সিএ এর বিরুদ্ধে। সিএ কি তারা আটকাতে পেরেছে? উল্টে কি দেখলাম, সিএ এর সময় যারা আন্দোলন করেছিল বিভিন্ন রাজনৈতিক দলে ছিল, তাদের উপরে কেমন মমতা ব্যানার্জি পুলিশ মিথ্যা মামলা দিয়েছিল, বিবেক একাডেমি তাদেরকে জেল খাটিয়েছে, আমাদের বাড়িতে পুলিশি হামলা চালিয়েছে।
যেদিনকে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি সিএর বিরুদ্ধে মামলা করতে, সেই দিন রাত্রেই আমাদের বাড়ি পুলিশে হামলা করেছে। সারা পশ্চিম বাংলার প্রায় 2000 এর আশপাশে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে মমতা ব্যানার্জি পুলিশ। সিএ তো বিজেপির বিরুদ্ধে আন্দোলন আমরা করছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছি, তাহলে তৃণমূলের পুলিশ কেন আমাদের নামে মামলা করছে? সাহস আছে মামলা করার? যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তাদেরকে গ্রিন সিগন্যাল দেয়। ডাল মে কুছ কালা হ্যায়। দিনের শেষে বিজেপি তৃণমূল আলাদা নয়, বিজেপি এরা একে অপরের পরিপূরক। ওই সামনে বিজেপি কে দান করিয়ে রেখে দিয়েছে। 2019 সালে বলেছিল বিজেপি এসে যাবে, সিএ এর বিরুদ্ধে ভোট দেন, আমাদেরকে বোকা বানিয়েছে, 18টা সিট বিজেপি কে গিফট করেছে। 2021 সালে একই ভাবে সিএ হয়ে যাবে নামে 77টা সিট গিফট করেছিল। আগে ছিল রাজ্যের বাইরে বিজেপি, 2019 এ রাজ্যের মধ্যে বিজেপি কে ঢোকালো, 2021 এ কোথায় নিয়ে আসলো? আপনার বাড়ির কানাচে নিয়ে চলে আসছে দরজার সামনে। এখনো যদি মনে করি বিজেপি কে রোখার জন্য তৃণমূলকে ভোট দেব, তাহলে আগামীকাল আপনার বেডরুমে বিজেপি কে ঢুকিয়ে দেবে। তাই যারা আছেন কর্মী বন্ধুরা, ছড়িয়ে পড়ুন, গ্রামে গ্রামে যান। বিজেপিকে রুখতে তৃণমূল পারবে না, বিজেপিকে রুখতে তৃণমূলের দ্বারা বিজেপিকে রোখা যাবে না। কারণ বিজেপির ভোট তো তৃণমূলের জন্ম। 1998 সালে তৃণমূল দলটা কার হাত ধরে হয়েছিল? অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এই দলটা তৈরি হয়েছিল। যে দল বিজেপির হাতে তৈরি হয়েছে, 1999 একসাথে বিজেপির সাথে ঘর সংসার করেছে। 2000, 2002, 2004 মমতা ব্যানার্জি রেল মিনিস্টার ছিল, আমরা জানি না? কাদের ক্যাবিনেটে রেল মিনিস্টার ছিলেন? বিজেপি তখন সরকারে ছিল। তাদের সাথে কি সম্পর্ক ভালো, বুঝতে পেরেছেন? আর এদের কাছ থেকে যদি আমি আশা করি এরা বিজেপিকে আটকাবে, আমাদের দিতে হবে। আর আটকাবার নামে তো ক্রমশ পিছিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে কাছে। তো এবার ওরা চেষ্টা করছে এই নাম স্লোগান তুলে বিজেপি আর তৃণমূল সিটটাকে ভাগ করে নেবে। আটকাতে হবে আপনাকে, আমাকে আটকাতে হবে রাম রহিমকে কাঁধে কাঁধ মিলিয়ে। কারণ রামকে উদ্ধারের নামে, আপনার শান্তনুকে উদ্ধারের নামে, শুভময়কে উদ্ধারের নামে, বিপদের মুক্ত করার নামে, ধাক্কা মুক্ত করার নামে ক্ষমতা এসেছে 2014 সালে। কিন্তু দেখুন 2014 সালের পর থেকে ক্ষতিগ্রস্ত যেমন সোহেল হচ্ছে, নওশাদ হচ্ছে, মাস্টার হচ্ছে, রাম হচ্ছে, শুভময় হচ্ছে, শান্তনু হচ্ছে, এক কথায় নাগরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। তাই আমাদের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। রাম রহিমকে কাঁধে দায়িত্ব তুলে নিয়ে 2024 এর যে জেনারেল ইলেকশন আসছে, ঐক্যবদ্ধ হয়ে এখানকার যিনি বিদায়ী এমপি, বর্তমানে বিজেপির যিনি এমপি, তাকে প্রথমে পরাজিত করতে হবে। সাথে সাথে বিজেপিকে যে বাংলায় আশ্রয় দিয়েছে সেই তৃণমূলকেও হারাতে হবে। এই দায়িত্বটা আমাদের কাঁধে তুলে নিতে হবে। কর্মী বন্ধুরা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাড়িতে বাড়িতে প্রচারে যান। কেন আইএসএফ কে ভোট দিতে হবে? আজকে আইএসএফ এর থেকে যদি আমরা পার্লামেন্টে আমাদের জনপ্রতিনিধি পাঠাতে পারি, পার্লামেন্টে গিয়ে শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, এখানকার পরিযায়ী শ্রমিকের দুর্দশার কথা বলবে, শান্তির ওভারব্রিজের কথা বলবে, এক কথা এখানকার মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া যেটা আছে সেটা পার্লামেন্টে গিয়ে বলবে। এই জন্যই আমাদের প্রার্থী সোহেলকে জিতাতে হবে, এ কথা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আপনাদের বলতে হবে। সে দায়িত্ব নেবেন তো নাকি ভাই? আপনারা ভাববেন না যে সোহেল একা দাঁড়িয়েছে, আপনারাও প্রার্থী হবে। আপনাদের তো নিজেদেরকে প্রার্থীর ভূমিকা পালন করতে হবে। যেমন একটা প্রার্থী জেতার জন্য তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা করে, আমার যদি এতগুলো প্রার্থী সবাই যদি এক চেষ্টা করে, তাহলে এমনি আমরা এখান থেকে পার্লামেন্টে পাঠাতে পারছি। তাই অনুরোধ করব, অনেকে অনেক প্রশ্ন দেবে, অনেক কথা বলবে, তাদের কথাই না ভেবে আমাদেরকে এখান থেকে পার্লামেন্টে পাঠাতে এই শপথ আমাদেরকে নিতে হবে। কারণ আমরা দেখছি তো সারা দেশে বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে, জাতে জাতে, তুই উচ্চ বর্ণ, ও নিম্নবর্ণ, ও আদিবাসী, ও দলিত, ও কেন গাড়ি আগে চালিয়ে নিয়ে চলে গেল, ও দলিত হয়ে তাকে ধরে মারছে, ও দলিত হয়ে উচ্চ বর্ণের মন্দিরের কোলে কেন পানি পান করবে তাকে ধরে মারছে।
ও মুসলিম হয়ে এটা করবে কেন? তাকে ধরে মারছেন। কার ফ্রিজে গোমাংস আছে নাকি তাকে পিটিয়ে মেরে দিচ্ছে। আপনাদের এই মালদা জেলার আপনাদের কথা বলুন না কেন? কি অন্যায় হচ্ছে? কেউ এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না, শুধু মুসলিম নয়, যারা পিছিয়ে বর্গের আছি আমরা কেউ রক্ষা পাচ্ছি না। তাই আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আজকে আমার আদিবাসী সমাজে জল জমি জঙ্গলের অধিকার কারা কেড়ে নিচ্ছে? একদিকে রাজ্য সরকার কাটছে, অন্যদিকে কেন্দ্র সরকার কাটছে। আপনারা জানেন লাদাখে ওয়াংচু নামে, সম্পূর্ণ নামটা আমার জানা নেই, ওয়াংচু এই মুহূর্তে মনে আসছে না, উনি দীর্ঘ কয়েকদিন ধরে অনশন করছিলেন। কেন করছিলেন? ওখানে যে ওদের যে জল জমি জঙ্গলের যে অধিকারটা আছে, একদিকে তো চীন চলে আসছে, সেখানে 56 ইঞ্চির বডি দেখতে পাচ্ছি না, সিনা দেখতে পাচ্ছি না, সেমন কাজ চলছে। যার সাথে সাথে কর্পোরেট সেক্টর দিয়ে জমিগুলোকে তাদের হ্যান্ডওভার করে দিচ্ছে। ফলে ওখানকার যারা জনজাতি উপজাতি সোনাম অঞ্চল, ওখানে যারা জনজাতি উপজাতি আছে, তাদের যে অধিকার, স্বাভাবিক অধিকার, সেই সেখানে তারা হস্তক্ষেপ করছে। ঠিক যেভাবে আমাদের রাজ্যে দেউচা ভাষাবি দুর্গা প্রকল্পের নামে আমাদের আদিবাসী ভাইদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দলিত, আদিবাসী, মুসলিম সহ সমস্ত বর্গের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। অনেকে বলবে আপনাদেরকে যে তৃণমূলকে সুযোগ দেওয়া হোক, তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে। আমি একাধিক কথা বিষয় বলবো না, কয়েকটা বিষয় আমি আপনাদের বলবো। মনে হয় তৃণমূলকে বিজেপিকে আটকানো যাবে? আপনারা কি মনে করেন? আমি তো 100% বলছি তৃণমূলকে বিজেপিকে আটকানো যাবে না। বরঞ্চ তৃণমূলের প্রতি ভরসা করলে ঘরের দরজার সামনে বিজেপি এসেছে, আগামীকালে বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে। তাই আপনাদের বলবো কি, তৃণমূল কাদেরকে প্রার্থী করেছে আগে দেখুন তো। প্রথম দেখুন যে বেশ কিছু প্রার্থী আছে যারা এই আপনাদের এই উত্তরবঙ্গে বেশ কিছু প্রার্থী আছে যারা বিজেপি থেকে তৃণমূলে এসেছে। বিজেপি এমপি ছিল, তৃণমূলে এসেছে। ভিতরে গেরুয়া, বাইরে সবুজ দেখাচ্ছে। আপনি খেটে খুঁটে ভোট দিয়ে তাকে জিতালেন, ও কালকে যাবে বিজেপিতে চলে যাবে না, দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে? অভিষেক ব্যানার্জি নিতে পারবে? আর যদি বিজেপিতে চলে যায় তখন আপনারা কি করবেন? হাত কামড়াতে হবে তো। রাইট টু রিকলের ব্যবস্থাও তো নাই। আমরা তো রাইট টু রিকলের কথা বলি সব সময়, যাতে আমরা যাকে ভোট দিয়ে জিতিয়েছি, পারলে আমরা তাকে ভোট দিয়ে হারাতে পারবো। ওই জায়গায় অন্য লোককে আমরা জেতাতে পারবো, এই ক্ষমতা রাইট টু রিকল। শর্ট কথায় বলতে সেটাও নাই। তাহলে আমাদের হাত বাঁধা হয়ে যাবে। ভোট দিয়ে নেবার পরে আমাদের হাত বাঁধা। তাহলে আগে থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। কেন তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছে? লোকের কারণে। কাউকে সিট দেয়, এমপি সিট দেয় না বলে চলে এসেছে। তাহলে আমি যদি তাকে এমপি বানিয়ে দিই, ভাই পিছনে লোকগুলোকে সাইড দিতে হবে। আমার কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছে না, আমার কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছে না ভাই। আমি ওদের জন্য বলতেছি ভাই, এটা বসার জায়গা আছে, ভোট না বসে যাও, ভোট না দেখতে পাচ্ছেন সাইডে চলে আসুন, সাইডে চলে আসুন, সাইডে গেলে না, সাইডে হও না। কিছু মানুষ লোকের কারণে এসেছে, এখনো ভোট দিইনি, এখনো আমাদের হাত খোলা আছে। ভোট দিয়ে দিয়ে আমার হাত বাঁধা হয়ে গেল। তারপর ভোট দিলাম বিজেপিতে চলে গেল, তাহলে আমার ভোটটা একদম টোটালি মাটিতে গেল। আর কিছু সংখ্যক আছে, বসো না ভাই, বসো না, বসো বসো না। মিডিয়া আছে না, একটা চেয়ার সামনে লোক একটা চেয়ার দাও তো, চেয়ার বসে আরে মাঝখানে তো লোক নেই, মাঝখানে তো আর কিছু সংখ্যককে ইডিসিবিআই আইডি মিস কল দিয়ে রেখেছে। এবার কিভাবে মিস কল? বাড়িতে গিয়ে একবার করে দেখেছে, নোটিশ দিয়েছে, একটু সার্চ করেছে, যে তারা এবারে কন্টেস্ট করছে, তারা এবারে কন্টেস্ট করছে, দেখেছেন তো? তাদেরকে একটু ভোট দিয়ে আপনি দেন। কালকে তাকে ইডিসিবিআই তে ডাকে, আর বিজেপি তে ওয়াশিং মেশিন হয়ে গেছে। ভাই বসে দিতে ভাই, বিজেপি তে ওয়াশিং মেশিন হয়েছে, তাদেরকে ভোট দিয়ে জেতাবেন, সে ভোট দিয়ে আবার কোথায় বিজেপি চলে যাবে। তাহলে আপনার ভোটটা কোথায় যাচ্ছে ভাই? কাজে আসছে না। তো আমি আপনাদের বলবো আসুন এগিয়ে আইএসএফ এর হাত শক্ত করুন, আইএসএফ কে জেতান। কারণ আপনারা দেখেছেন বিগত দিনে আইএসএফ এর ইতিহাস আপনারা দেখলেন, স্বল্প ছোট ইতিহাস হলো আমাদেরকে 42 দিন জেল কাটিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, অনেক লোক দেখিয়েছে,
কিছু আপনারাও দেখেছেন, তারপরেও কিন্তু আমরা সেই বেড়া মিটিয়ে দিইনি। আমি আশা করবো আমাদের এখান থেকে আমাদের সোহেল ভাই আছে দাঁড়িয়েছে, সেও তার বেড়া সোজা রেখে আপনাদের ভোটের যথাযথ মর্যাদা দিয়ে সে লড়াই করবে, একা হলেও চোখে চোখ রেখে কথা বলবে, কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না, ইডিসিবিআই ভয়েসের দল ত্যাগ করবে না। তাই আপনারা বুঝে বুঝে চলে যান, মানুষকে বোঝান। আমাদের লিফলেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি এসে যাবে, ওয়াল পোস্টার থেকে শুরু করে সেগুলো আপনাদেরকে দেব, সেগুলো প্রচার করুন। আমাদের মোহাম্মদ সোহেল সাহেবের পক্ষে যাতে খাম চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হয়, তার কথাও কিন্তু জনমানসে গিয়ে আপনারা বলুন। এবার ভাই যারা উপস্থিত হয়েছেন, টেকনিক্যালি কয়েকটা কথা আপনাদের বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা এখন যারা দেয়াল লেখে একটু করছি, আমি অনুরোধ করছি যে জায়গায় কিছু জায়গায় দেয়ালে লেখা হয়েছে, আপনারা গিয়ে সর্বপ্রথম আজ থেকে কাজ আপনাদের বুঝে বুঝে চুনটাকে আজকে আপনারা কি করবেন, চুনটাকে আজকে ভিজিয়ে দেবেন, কাল থেকে লেখা শুরু করবেন। চুন দেওয়ার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, যার দেওয়ালে আপনি লিখতে চাইবেন, যার দোকানে লিখতে চাইবেন, যার প্রপার্টিতে লিখতে চাইবেন, আর সোহেল ভাই আছে, আমাদের অবজারভার মাস্টার সাহেব আছেন, আপনাদেরকে ফরম্যাট দিয়ে দেবে, তার একটা এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, যে এই দেয়ালে আইএসএফ এর পক্ষ থেকে দেওয়াল লেখা হলে আমার কোনো আপত্তি থাকলো না, লেখা থাকবে। শুধু যেখানে শূন্যস্থানগুলো আছে তার নাম ঠিকানা কোন জায়গায় হচ্ছে সেগুলোকে পূরণ করে সেই কাগজটা আপনারা নিজেদের কাছে রেখে দেবেন। কারণ তৃণমূল কংগ্রেস সিংহস্র হয়ে উঠেছে সিট ভাগাভাগি করতে। ওটা বিজেপিকে যে ভাইপোকে আটকানো যায় জেলের হাত থেকে, সেটা বিজেপিকে দিয়ে দেবেন, আর বাকিগুলো তারা নেবে। প্রয়োজনে আমি আপনাদের বলে রাখছি, প্রয়োজনে দেখবেন, আমরা তো চাইবো রাজ্যে এবং কেন্দ্র থেকে বিজেপি পরাস্ত হোক, এখানে আমরা সিট দেবো না তাদেরকে, কিন্তু কেন্দ্রে যদি কোনো সময় হয়তো বিজেপি সরকার এককভাবে গঠন করতে পারছে না, যদি সিটের প্রয়োজন হয়, সর্বপ্রথম আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি যদি 2-4টে সিট যদি থাকে আমরা দিই তাদেরকে, ভোটের মাধ্যমে দেবো, যদি কেউ দেয় সেটা নিয়ে বলবে হুজুর আমি রেডি আছি, আপনার সমর্থন আমি দিচ্ছি, এটা হবে। সুতরাং আমাদেরকে এমন শপথ নিতে হবে, শুধু এখানে নয় সারা রাজ্যের জন্য, যে আমরা এত কম সংখ্যায় সিট দেবো, বিজেপিকে দেবোই না, তৃণমূল যদি 2-1টা পায় সেটাও যেন তারা যোগ করলে না বিজেপি ক্ষমতায় আসতে পারে সেন্ট্রালে। কারণ বিজেপি এককভাবে ক্ষমতায় আসছে না, শ্রমিকরা বলছে, সেই জন্য এত তৎপরতা এনডিসিবিআই এর। ধরা তো দরকার ছিল ভাইপো পিসিকে, যা অভিযোগ আছে তা বাদ দিয়ে হেমন্ত সোরেনজিকে ধরছে, মানে পিছিয়ে বর্গের একজন সমাজের মুখ্যমন্ত্রী হয়ে আছে, তার নামে যে অভিযোগটা আছে, অভিযোগ সত্য প্রমাণিত হলে দেশে সাব্যস্ত হলে সে শাস্তি পাবে। কিন্তু কি দেখলাম, তার থেকে ভয়ঙ্কর অভিযোগের কাগজপত্র অনেক রেডি আছে। কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট এখন নাকি রিপোর্ট এসে পৌঁছায়নি, আলমেতে কুছ কাহা হে, এই ওনাকে ছেড়ে রাখছে, উনি তাকে সিট গিফট করবে। ওই চক্করে আমাদের পড়লে হবে না, এই মাইনারিতে আমাদের পড়লে হবে না। তাই আমি আপনাদের বলবো যে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আগামী নির্বাচন আসতে চলেছে, আমরা কোন রকম প্রয়োজনে পা দেব না, তৃণমূল কংগ্রেস বিজেপি খেলায় আমরা ভাববো না, মানুষের কাছে যাব, দেয়াল লেখনের পারমিশন দেব, শুনতে দেয়াল লিখবো, আর বাড়ি বাড়িতে গিয়ে মানুষকে বোঝাবো, হ্যান্ডবিল আমরা যেটা দেবো, আমাদের ম্যানিফেস্টো আমরা কেন নির্বাচনে লড়তে এসেছি সেইগুলো আপনারা বাড়িতে বাড়িতে বলুন, আর মানুষকে বলুন স্বাধীনতার এত বছর পর হয়ে গেল, 75 বছর স্বাধীন দেশ হয়েছে, 76তম বর্ষ চলছে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমাদের যে ন্যূনতম অধিকার আমরা কি সেটা সবটা পেয়েছি? মৌলিক যে অধিকার আমরা সেটা সব পেয়েছি, বরঞ্চ কেড়ে নেওয়া হচ্ছে। শিক্ষার অধিকার কাটছে, স্বাস্থ্যের অধিকার কাটছে, ধর্ম পালনের অধিকার কাটছে, কাটতে কাটতে আপনি যে নাগরিক সেই অধিকারটা ওনাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। বলুন, যদি তাদের পাল্লায় পড়ে আমরাই থাকি, তাদের পাল্লায় যদি পড়ে থাকি, তাহলে একটার পরে একটা আমরা অধিকার হাতছাড়া হতে হতে নাগরিক অধিকার তো কেড়ে নিতে পারে। এর পরিবর্তে লড়াই কিভাবে করবেন? মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যেমন লড়াই চলবে, স্বাস্থ্য বিপ্লবের যেমন লড়াই চলবে, শিক্ষা আন্দোলন, ভাই যেমন আমি মুখে হাসতে পারি কিন্তু আমি সেরকম কষ্ট হতে পারি ভাই,
রোজা থেকে এখানে কিন্তু বকছি ফালতু বকার জন্য না। যার পছন্দ যদি না হয় বাইরে যান না, যে কথা বলুন না, মতন তো পাবেন না বাইরে গিয়ে, কেউ পালন করবে না, কাউকে ধরে এখানে নিয়ে আসা হয়নি ভাই। যেমন শিক্ষা আন্দোলন চলবে মাঝে মাঝে গণতান্ত্রিক পক্ষে, ঠিক একই ভাবে দেশের 140 কোটি প্লাস মানুষের জনপ্রতিনিধি হয়ে মাত্র 543 জন ওখানে আছে। তাদেরকেও কাজটা হবে, একা হলেও সেখানে মালদা উত্তরের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা সেখানে তুলবে, সেখানে কেউ আটকাতে পারবে না। ঠিক যেভাবে 294 এর মধ্যে আমি একজন ভাঙড়ের থেকে জিতে সারা রাজ্যের মানুষের কণ্ঠ এখানে বলতে পারছি, আপনারা যদি ভোটে জেতান আমাদের মালদা উত্তর থেকে, ঠিক একই ভাবে 543 এর মধ্যে আমাদের একটা কণ্ঠ থাকবে যে জনগণের কথা বলবে। জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেন হরণ হচ্ছে তার কথা যেমন বলবে, সংখ্যালঘুদের উচ্চ শিক্ষায় যে মুসলিম সংখ্যালঘু মুসলমানদের উচ্চ শিক্ষায় যে ফান্ড কাটিং হয়েছে কেন্দ্র সরকারের তার বিরুদ্ধে কথা বলবে, রাজবংশীদের যে অধিকার সেটাকে দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে কথা বলবে। এক কথায় যে ডেভেলপমেন্ট হওয়ার দরকার সেটা হচ্ছে না কেন তার পক্ষে সওয়াল করবে, কেউ সেখানে আটকাতে পারবে না যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনাদের অনুরোধ করব মানুষের কাছে যান, মানুষ একটা বিকল্প খুঁজছে, বিজেপি তৃণমূল আর চাইছে না। যারা তৃণমূলের উপরে তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভোট দিয়েছিল তাদেরও মোহ কেটে গেছে, খোঁজ নিয়ে দেখুন। যারা তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভেবেছিল তারা বাঁচাবে, মোহ কেটে গিয়েছে। তারা বিদেশে কি দেখছে, দুটো ফুলের একটাই মালিক, দেখছো তো, দো ফুল এক মালিক, তারা দেখে নিয়েছে। কারণ সকালে শুনছি ভাইপো অ্যারেস্ট হবে, বিকেলে শুনছি ভাইপো অ্যারেস্ট হবে, বড় বড় সব কথা বলছে, বড় বড় কথা, ভালো লাগছে শুনতে আমাদেরও। টিভি খুলে বসে আছি কবে দিদি ভিসি ভাইপো অ্যারেস্ট হবে, ডেট দিয়ে দিচ্ছে ডিসেম্বর মাসে, আবার ডিসেম্বর মাস চলে গেল, আরেকটা ডিসেম্বর মাস আসতে চলছে। কিন্তু বিদেশে থেকে দেখছে ও যেই ডেট দিতে সেই পিসিমণির সাথে চা খাচ্ছে বসে বসে, আর আপনার পাড়া যে তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়েছিল সে মারকে ঘর ছাড়া, আমাদেরও কর্মীরা মারকে ঘর ছাড়া হচ্ছে, আমাদের কর্মী লাশ পড়েছে, আমাদের কর্মী ভালোবাসা আবেগ আমাদের কাছে আগে। ওই জন্য আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সাথে বসে চা খাবো না, ওই দিনই চা খাবো যেই দিন বুথের স্তরে তৃণমূল, আইএসএফ, বিজেপি, কংগ্রেসের সাধারণ ভোটাররা একসাথে বসে চা খাবে, হিংসা হবে, সেই দিন আমরা জীবনে বসে চা খাবো। তো মোহ কেটে গিয়েছে, সেই সমস্ত ভাইদের কাছেও যান, তাদেরকে বলুন হিন্দু খাতরে হয় বলে ভোট চেয়েছে, দিনের শেষে হিন্দুকেও 1200 টাকায় গ্যাস কিনতে হচ্ছে, মুসলমানকেও কিনতে হচ্ছে, তাহলে খাতটা থেকে উদ্ধার হবে কিভাবে? আসুন আমাদের হাতকে শক্ত করি, না আমরা হিন্দুর কথা বলবো, না আমরা মুসলমানের কথা বলবো, আমরা অত্যাচারী মানুষের কথা বলবো, বঞ্চিত মানুষের কথা বলবো। দুঃখ লাগছে আমাকে বলতে, মেঘালয়তে কদিন আগে, মিজোরামে কদিন আগে রেল ব্রিজে দুর্ঘটনা ঘটেছিল, আপনাদের এখানকার এলাকার মানুষ মারা গিয়েছিল, খোঁজ নিয়ে দেখবেন। ঘটনা চলবে ধর্মীয় পরিচয়টা আমার হিন্দু মা, তার পরিবারের 3টে প্রজন্ম শেষ হয়ে গেছে, স্বামী, বাবা, ছেলে, 3 জনে কাজে গিয়েছিল, 3 জনে মারা গিয়েছে। আজকে ক্ষতিপূরণ নামে অনেক কথা বলেছে, খোঁজ নিয়ে দেখুন তো কত টাকা ক্ষতিপূরণ পেয়েছে, খোঁজ নিয়ে দেখুন। যার গিয়েছে সে বুঝতে পারছে, পুরো প্রজন্ম শেষ। আজকে আপনি আমি যদি ধর্মের রাজনীতি করি, ওই পরিবারের পাশে দাঁড়াবে কি? আপনাকে আমাকে ওই পরিবারের পাশে দাঁড়াতে হবে। ধর্ম ধর্মের স্থানে থাকবে, ধর্ম আমার অন্তরে থাকবে, আর দিনের শেষে মানুষ আর ধর্ম মানুষত্বের শিক্ষা দিচ্ছে, সেটা আমাদের পথে করে চলতে হবে। আমাদের ওই অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তার অধিকার, তার ক্ষতিপূরণ কিভাবে পাইয়ে দেওয়া যায় সেই লড়াই আমাদেরকে লড়তে হবে। সেই জন্যই আইসে দেখা হিন্দু মুসলমান কে কোন মাযহাব, কে মতাদর্শ নিয়ে চলে তার ব্যক্তিগত ব্যাপার। এখন আমরা বঞ্চিত হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের অধিকার কেড়ে নিচ্ছে, অধিকার প্রতিষ্ঠিত করবো আমরা। আপনি হিন্দু হতে পারেন, আপনি দলিত হতে পারেন, আপনি মুসলিম হতে পারেন, আপনি আহলাদিস হতে পারেন, আপনি সুন্নি হতে পারেন, আপনি বেরি হতে পারেন, আপনি তাবলীগ হতে পারেন, আপনি ফুরফুরা হতে পারেন, যার মতাদর্শ আছে, যে যা ধর্ম সে তার প্র্যাকটিস করুন। কিন্তু আমরা আমাদের অধিকারটা পাচ্ছি না,
সে অধিকার পেতে গেলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে। সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে আইএসএফ। সেই জন্য আইএসএফ কে এত ভয় পায়। আমরা কি বলছি জোটের কাছে? আমরা তো বেশি কিছু ডিমান্ড করিনি। মুর্শিদাবাদে একটা সিট দেওয়া হোক ওই বঙ্গের দিক থেকে, আর এই বঙ্গে মালদাতে একটা সিট দেওয়া হোক। টোটাল ইন্ডিয়ার এই বঙ্গে যে কটা সিট আছে টোটাল আমরা সহযোগিতা করব। মালদাতে আমাদের একটা সিট দেওয়া হোক। আমরা বেশি কিছু চেয়েছি, কিন্তু আমাদের কি উপেক্ষা করছে কেন? আমাদেরকে অবজ্ঞা করছে কেন? ভোট আমাদের লাগবে, কিন্তু আমাদের মধ্যে থেকে যদি এমপি পার্লামেন্টে চলে যায় ওদের তো জিনা হারাম হয়ে যাবে, ভূমধ্যে উড়ে যাবে। একটা যেভাবে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পক্ষ থেকে গিয়েছে, ওখানে তো মমতা ব্যানার্জি সহ বিরোধীদের ঘুমাত থাকছে না, ঘুমোচ্ছে না। আপনারা তো দেখছেন কি করছি আমরা। যদি পার্লামেন্টে চলে যায় এর পক্ষ থেকে কেউ, বিপদ হয়ে যাবে। ওই জন্য এদেরকে দেওয়া যাবে না, দুটো তিনটে নিয়ে কর্নার করে রাখবো। অত সহজ নয়। ভাগিদারির রাজনীতি করতে রাজনীতির ময়দানে এসেছি, কারো লেজুর হয়ে থাকার জন্য নয়, কাউকে তেল লাগিয়ে চলার জন্য নয়, কারো পায়ের নিচে বসে থাকার জন্য নয়। স্বাধীনতার ৭৫ বছর হয়েছে, আদিবাসী দলিত রাজবংশী মুসলিমদেরকে নিয়ে শুধু খেলা হয়েছে, শুধু ভোটের জন্য ব্যবহার করা হয়েছে। এই আদিবাসী দলিত রাজবংশী থেকে শুরু করে কুর্মী থেকে শুরু করে আপনার মতুয়া থেকে শুরু করে শুধু ভোটের সময় ভালোবাসা এদের প্রতি উপরে ওঠে। ভোট মিটে গেলে এদের সাথে পশুর ন্যায় আচরণ করে। সেই জবাব দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং ভাগীদারিত্ব রাজনীতি করবো, আমরা অধিকারের রাজনীতি করবো। ভিক্ষার আমাদের দরকার নাই। প্রয়োজনে একলা চলবো, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশুদিন নয় এক সপ্তাহ পরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমাদের থেকে আদিবাসীকে এমপি করে পার্লামেন্টে পাঠাবো, আমাদের থেকে রাজবংশীকে এমপি করে পার্লামেন্টে পাঠাবো, আমাদের থেকে মুসলিমকে এমপি করে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের অধিকার আমরা বুঝে নেবো। কারো লেজে ভিত্তি করবো না। হ্যাঁ, জনগণের স্বার্থে, বিজেপিকে আটকানোর স্বার্থে, ফ্যাসিস্ট বিজেপিকে, সাম্প্রদায়িক বিজেপিকে, বিভাজনের রাজনীতি করে বিজেপিকে আমরা পরাস্ত করার স্বার্থে আমরা যে 20টা জায়গায় সিট দেবো বলেছিলাম, কমিয়ে নিয়ে এসে 8-এ নিয়ে চলে এসেছি। আর কত কমাবো? দুটো দিকে আমরা খুব খুশি হয়ে যাবে। বুঝতে পারছেন না? এতদিন তো আমরা ছিলাম না রাজনীতির ময়দানে। বিজেপি এত বার পর্যন্ত আটকাতে তো পারেনি। এবারে কি সাইড লাইন ওরা বসুক না? আমাদেরকে শ্রীমানদাকে প্রতিবাদীদেরকে একটু দায়িত্ব দিন না। আমরা বিজেপি বার পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়া আটকাতে পারি কি পারি না একটু দেখুন টেস্ট করে। আমরা তো ছিলাম না একসাথে এক প্ল্যাটফর্মে। কি দিদি, আমাদেরকে আবার সুযোগ দেওয়া হোক। আমাদেরকে সুযোগ দেবে না, কারণ কি? এদেরকে কর্নার করো। কারণ আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে যত ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে তত ভালো। তারপরেও বলছি, আমরা বৃহত্তর স্বার্থের জন্য আমরা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। যদি কংগ্রেস লেফট মনে করে যে বিজেপিকে আটকানো প্রকৃত অর্থে দরকার, তৃণমূলকে পরাস্ত করা দরকার, তাহলে আমাদের সাথে হাত মিলাবে। আমরা স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত আছি। অন্যথায় কে কোথা থেকে জিতবে, কে কোথা থেকে হারবে তার ঠিকানে আইসে বসে থাকেনি। তার ঠিকানে দলিত আদিবাসী মুসলিম সহ পিছড়বর্গের যে জনগোষ্ঠী বসে থাকছে না। এই জনগোষ্ঠীর অধিকারের জন্য এই জনগোষ্ঠীর পক্ষ থেকে মানুষকে পার্লামেন্টে পাঠিয়ে অধিকারের কথা সেখানে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য আমরা এখন থেকেই প্রস্তুত আছি। বন্ধু বান্ধব উপস্থিত হয়েছেন, আপনাদের বলবো দুটো তিনটে বিষয়। একটা হচ্ছে ইভিএম মেশিনে আমাদের যে নাম্বার আসবে, তৃণমূল কিন্তু প্রচন্ড চালাকি করে। তৃণমূলের চালাকিরা কিন্তু মানুষ ধরে নেয়। আরো অন্যরা চালাকিরা সবাই যেন ধরতে পারবে, তাদের চালাকিরা আমাদের ধরতে হবে। তো ওরা কি করে, ডাইরেক্ট সরাসরি তৃণমূল যদি আপনার পাড়ায় গিয়ে বলে এতটাই আমরা ক্ষিপ্ত হয়েছি, তৃণমূলের কথা শুনবো না, পাত্তাই দেবো না। এখন তো তৃণমূল দল চালাচ্ছে না, পুলিশে দল চালাচ্ছে। ভুল বলছি নাকি ভাই? পুলিশে চালাচ্ছে, ওদের লোকজন শেষ হয়ে গেছে। সংগঠন ভেঙে গিয়েছে। এত তোলা তুললে কি হবে? ভালো মানুষগুলো বেরিয়ে ছেড়ে চলে আসছে। ওরা তো পাড়াতে গিয়ে আমাদের বোঝালে আমরা বুঝবো না, বুঝবো না ওদের কথা। ওরা কি করবে দেখবেন, যে নিজেকে বলে আমি রাজনীতি করি না, হাত করি না, তান করি না, এই ধরনের লোক ভাড়া করবে। এখন ভাড়া করে টাকা পয়সা দিয়ে ঘুরে ঘুরে পাঠাবে, চার দোকানে পাঠাবে, ভোট ভাগ করে লাভ নেই, ভোট ভাগ করে লাভ নেই, ভোট ভাগ করে লাভ নেই। আরে তৃণমূল তো ভোটটা ভাগ করছে। তৃণমূল যদি সত্যিকারের অর্থে বিজেপিকে আটকাতে চায়, 2019-এ আটকাবার নাম করে 18টা নিয়ে এসেছে, 2021-এ আটকাবার নাম করে 77টা নিয়ে এসেছে। এবার ওটা ছেড়ে দিন আমাদের কাছে, আমরা কিভাবে আটকাতে পারি একবার দেখিয়ে দিই ওদেরকে। 2019-এ তো আমরা ছিলাম না।
কি সেটাও করবে না, কিন্তু কি বলবে ভোট ভাগ করে আপনার কাজ পাবে। আপনার ভোটের যখন আপনি গুরুত্ব বোঝাবেন না, তখন আপনার এলাকায় স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হবে। আপনার ভোটের গুরুত্ব যখন আপনি বোঝাবেন, তখন স্কুলে টিচার গুলো দেবে। আপনার এলাকায় আপনি যখন ভোটের গুরুত্ব বোঝাবেন, আপনার ভোটের গুরুত্ব বোঝাবেন, তখন দেখবেন আপনার এলাকায় ওই ওভার ব্রিজটা হবে। অন্যথায় দেখছেন এত দুর্নীতি করছি, এগুলো দিচ্ছি, ভোট তো আমার চলে আসছে, করার কি দরকার আছে? আর যখন আপনি ভোটটা বার করে দেবেন, শিক্ষা যখন দেবেন, ওই বাবা এবার করে দিতে হবে। এবার আপনাদের হাতে আছে, শিক্ষা দেবেন না যেমন চলছে চলুন, আপনারা সেটা মানুষকে দিয়ে বোঝাবেন। এই বুঝে বুঝে এসে কি করবে, যারা স্বঘোষিত বুদ্ধিজীবী যারা এসে বাড়িতে বাড়িতে চার দোকানে বলে বোঝানোর চেষ্টা করবেন, সেটাও যখন হবে না বাড়িতে ঢুকে যাবে, গিয়ে বলবে বুঝতে পারছি এবার তোমরা মনস্থির করেছো 3 নম্বরের অত্যাচারের উপরে, যা অত্যাচার করেছে আমরা ভুলিনি। নুপুর শর্মাকে নিয়ে যখন আমরা প্রতিবাদ করছিলাম, তখন কি বলেছিল মমতা ব্যানার্জি, মনে আছে তো? যে দিল্লি নাগাদ দিল্লিতে গিয়ে করো, আমরাও দিল্লিতে গিয়ে প্রতিবাদ করব, দিল্লিতে আমরা আমাদের লোককে পাঠাবো পার্লামেন্টের মধ্যে প্রতিবাদ করতে। আমরা ভুলে যাইনি হরিচাঁদ ঠাকুরদেরকে নিয়ে কুমন্তব্য, তাদের নামকে অপব্যবহার করেছে, এর জবাব আমরা এই ইলেকশনে দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, বাড়িতে বোঝাবে, বুঝে যখন বেরোবেন একটা চরম মিথ্যে কথা বলবে। আমার ক্ষেত্রে হয়েছিল ভাঙড়ে, আমি অনেক পরে জানতে পেরেছিলাম চরম মিথ্যে কথাটা কি। বলবে ঠিক আছে, ধরো না ওদের 1 নম্বরে কি 2 নম্বরে নামটা আসবে, তো সম্ভবত একই নামটা আছে 3 নম্বরে, এবারে 2 নম্বরে আসতে পারে, একই নাম আসতে পারে, কারণ ন্যাশনাল পার্টি নাই তো, এবারে নাম সব বদলিয়ে যাবে। তো আমার ক্ষেত্রে বলেছিল আমাদের বয়স্ক লোকজন যারা আছে, ইভিএম মেশিনের 5 বছর ছাড়া যারা ভোট দেয় সব মনে থাকে, আবার অনেক জায়গায় ভোট লুট হয়ে যায়। তো বলবে কি চাচা তুমি যাকে ইচ্ছা ভোট দেবে, আর সে দাও, আমার তো মনে হচ্ছে তুমি আইএসএমপি ভোট দেবে কামচিনে, তবে কিভাবে ভোট দিতে হয় জানো? ও হ্যাঁ কি না বলার আগে বলবে ইভিএম মেশিনের প্রথম সুইচটা অন করবে, অন করলে মেশিনটা অন হয়ে যাবে, তারপরে তুমি খামচিনে দেবে। মানে বুঝতে পারছো তো? আমরা বলেছিল তো বাংলাতে 11-12 বছর পরে মানুষ ভোট দিয়েছে, ইভিএম মেশিন দেখতে পায়নি, ভুলে গেছে ইভিএম মেশিন কি জিনিস। তো তাদেরকে এরকম বলেছে বয়স্ক লোকদেরকে, বাবা 1 নম্বর সুইচটা টিপলে মেশিন অন হবে, তারপরে ভাই আরে সিম্বল খাম সেখানে দেবে, 1 নম্বরে ভোট টিপলে তো কাজ শেষ। তো এগুলো আপনারা বাড়ি পাড়াতে গিয়ে বোঝাবে। আপনি ইভিএম মেশিনের প্রিন্ট আউট নেবে, আমাদের প্রার্থী যে নম্বরে নাম আসবে সেইটাতে সে লিখে আমরা আপনাদের ফরম্যাট পাঠিয়ে দেবো, বাড়িতে গিয়ে লোককে বোঝাবে যে আমাদেরকে যদি জেতাতে চান এত নম্বর সুইচটা টিপবেন। এটা হবে তো ভাই? এই কাজটা করতে হবে। কে কি বলছে না বলছে দেখার দরকার না, আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে ভাই। আপনার লড়াই রয়েছে লড়বে না, কারণ সিএর বিরুদ্ধে লড়াই লড়তে গিয়ে সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী গেছে, মমতা ব্যানার্জিও যায়নি, অভিষেক ব্যানার্জিও যায়নি। সুতরাং আপনার লড়াই আপনাকেই লড়ে নিতে হবে। তো লড়াই লড়তে গেলে আপনাকে ক্ষমতাশীল হতে হবে, ক্ষমতাশীল না হলে এই যেমন ধরে 42 দিন রেখেছে, আবারও 42 দিন রাখবে। তো এই জেলের ভয় আমি খাই না, কিন্তু আমাদের যদি পার্লামেন্টে বলার দুটো লোক থাকে, কটাকে ধরে রাখবে? একটাকে ধরে জেলে রাখবে, একটা পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে। আমাদের বলার লোক তৈরি করতে হবে। আমাদের মানে শুধু মুসলমানদের কথা বলছি না, যদি আপনারা কেউ ভাবেন শুধু মুসলমানরা বঞ্চিত, তাহলে জেগে ঘুমাচ্ছেন। পিছড়ে বর্গের যার বাবার টাকা নেই সেই বঞ্চিত, যে গরিব মানুষ সেই বঞ্চিত, যে কোনো ধর্মের হতে পারে, ইভেন উচ্চ বর্গের ব্রাহ্মণ সমাজের মানুষরা বলছি, যাদের আর্থিকভাবে দুর্বল তারাও বঞ্চিত। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লড়াইটা কি যারা বঞ্চিত তাদেরকে বঞ্চনার হাত থেকে মুক্ত করে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া। অধিকার বুঝিয়ে দিতে গেলে কি হবে? আপনাকে জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আপনি যতই রাস্তাঘাটে চিৎকার করেন না কেন, রাস্তাঘাটে চিৎকার করার সাথে সাথে যদি পার্লামেন্টের মধ্যে চিৎকার করার লোক থাকে, সেইটা ফলপ্রসূ হবে, সেটা হলে কাজ হবে। তো আমাদের বিধানসভার মধ্যে চিৎকার করার লোক হচ্ছে, পার্লামেন্টের মধ্যে চিৎকার করার লোক করতে হবে না? 21 বলেছিল তো আমাদেরকে, এই বিজেপি দালালি করছে, বিজেপি সুবিধা করছে। ভাবুন যদি 21 চুপ করে যেতাম, যদি না কন্টেস্ট করতাম, বিধানসভার মধ্যে যদি না যেতাম, তাহলে আপনার মালদা জেলাতে, মুর্শিদাবাদে, হাওড়াতে, দক্ষিণ 24 পরগনাতে, উত্তর 24 পরগনাতে হিজাব পরার জন্য যে মহিলাগুলোকে অপমানিত হতে হয়েছিল, অপদস্থ হতে হয়েছিল, সে আর জবাব মুখ্য
কেউ চাইতো না, আমি ছাড়তে কেউ চাইনি। আনিসকে হত্যা করা কেন হলো জবাবটা বিধানসভার মধ্যে কেউ চাইতো? কৃষকদের মাসিক বড়াই কমে যাচ্ছে কেন বিধানসভার মধ্যে কেউ চাইনি? চাইছি আমি যদি না ছেড়ে দিতাম, যদি না কন্টেস্ট করতাম এবার নাকি বিজেপি চলে আসবে, তাহলে কি হতো? 5 বছর পিছিয়ে যেতাম। তো প্রতি ভোটের সময় এই ইস্যু করে যে বিজেপি চলে আসবে, আমাদের দাবা নম্বর লস হবে। ও ভেবে সময় আমার নাই, 75 বছর ধরে আমাদেরকে ভাবিয়ে বোকা বানিয়েছো। বিজেপি একটা এমএলএ ছিল, একটা এমপি ছিল, বাড়তে বাড়তে 18টা এমপি 77টা এমএলএ তুমি করে দিয়েছো, আর আমাকে এখনো তুমি বোকা বানাচ্ছো। অধিনার নয়, আমাকে এমএলএ এমপি সংখ্যা বাড়াতে হবে, পার্লামেন্টের মধ্যে গিয়ে বিধানসভার মধ্যে গিয়ে মানুষের কথা বলবে, সেই রকম লোক আমাকে তৈরি করতে হবে। আমাদের অন্যের প্রতি ভরসা রাখবেন। জল জমি জঙ্গলের কথা বলছি, আবার উত্তম মার্টি আমার আদিবাসী সমাজের এক ভাই সাজিদ হোসেন, মুসলিম সমাজের এক ভাই, তারা দুজনের ইচ্ছা ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হব। একজন ডক্টর হওয়ার চিন্তা ভাবনা ছিল, আর একজন আইএস না কি প্রফেসর হওয়ার ইচ্ছে ছিল। দুজনকেই কিন্তু সিস্টেমের কবলে তাদেরকে অকালি প্রাণ গেল। কই কথা বলছে না কেউ? কেন বিচার পাচ্ছে না কেন? আজকে আমার চাকরি লোক থাকলে বলার, সেখানে গিয়ে চিৎকার করতো। তাই আপনাদের বলবো, অত আগে ভেবে লাভ নেই। অনেক আমরা ভাবলাম তো 75 বছর ধরে ভাবিছি তো আমরা, ভেবে ভেবে আমাদেরকে কোথায় দাঁড় করিয়ে বলে যে নাকি ভারতীয় নয়। সিএ বলতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হবে জানেন? মত সমাজ হবে। তারপরে যে সমাজটা হবে তার নাম কি জানেন? আদিবাসী সমাজ। কারণ কি বলছে? আদিবাসী সমাজ বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তাদেরকে বিতাড়িত করেছে। সমতল ভূমি থেকে তাদেরকে উচ্ছেদ করে তাদেরকে পার্বত্য অঞ্চলে পাঠিয়েছে। যেমন পার্বত্য অঞ্চলে যে যেমন দেওচা পাশানি থেকে ওখানে তাদেরকে তুলে পাঠিয়ে দেবে। তারা কোথায় যাবে? কোথায় যাবে তারা? কোথায় গিয়ে যে পাঠানে আসতে হবে? ভারতবর্ষে যে আদিবাসী আছে 2% আদিবাসীর কাছে বসবাসের প্রমাণপত্র নেই, তার জমি জায়গা দলিল না। কতটা ক্ষতিগ্রস্ত? কাদেরকে টার্গেট করছে? মুসলিমদের প্রফেসর কভার করছে। তাহলে কি চুপ থাকবো? লড়াই আমাদেরকে করতে হবে, কিন্তু আমাদেরকে ভুল বোঝাচ্ছে। এই ভাবে আমরা পা দেব না। আমাদের লক্ষ্য হবে আজকের পর থেকে গ্রামে ছড়িয়ে পড়ি। একটাই বক্তব্য, অনেক ভোট অনেকবার অনেক জনকে দিলাম, আমরা এবার ভোটটা খামচিহ্নে দিয়ে আমাদের পক্ষ থেকে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমাদের এই কথা বলার জন্য এতজন মিলে টেস্ট করলাম। 5 বছর 1952 সাল থেকে ভোট দিচ্ছে, লোকসভা ভোট 1952 সাল থেকে দিচ্ছে। তো এত বছর ধরে ভোট দিলেন, আর একবার ভোট এতবার তো 17 বার ভোট আপনারা দিয়েছে, 18 বার সময় এসেছে, তো 17 বার তো অন্যজনকে দিলেন। একবার যদি বিশেষ করে দিয়ে লড়াই করতে পারে আমাদের ভাইরা, একবার সুযোগ দিন আপনারা। আর যদি মনে করেন যে তৃণমূল আমাদের বাঁচাবে, অমুক আমাদের বাঁচাবে, শুধু রিয়াদ আমি করিয়ে দিচ্ছি দুটো কথা। বাপের মন্দির কিন্তু কংগ্রেসের আমলে কি হয়েছে? বিচারটা কংগ্রেসের আমলে দীর্ঘদিন ছিল, হয়নি। গুজরাট প্রান্তের বিচারটা কিন্তু কংগ্রেসের আমলে ঠিকঠাক হলো না। তাকে ভরসা করলাম, সে কোথায় আমাকে পাকে নিয়ে তুলে দিল। আর একটা রিসেন্ট কথা বলছি, আমি আপনাদের বলবো, এই যত ভোটে গিয়ে আসবে, গত পরশু দিনের একটা ঘটনা আপনাদের বলি। একটা ধর্মীয় কি বলতে পারবো না, কিন্তু ফেসবুকে যে নামটা ছিল এটা হিন্দু সমাজের এক ভাইয়ের নাম। সেই ভাই ফেসবুকে একটা আপত্তিকর মন্তব্য করে তাদের মহাসচিবের নামে পোস্ট করেছিল। যদিও থানাতে আমাদের লোকাল ছেলেরা তাড়াতাড়ি জানিয়েছে, থানা অ্যারেস্ট করে নিয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু ভোটের সময় অনেক ঘটাবে। এটাও হবে এমন একই আইডি থেকে হিন্দু ধর্মের দেবদেবীর নামে গালাগালি করবে, মুসলমান ধর্মের পীর ওলিয়া বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ, কাবা শরীফ নিয়ে অনেক বাজে মন্তব্য হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ উত্তেজিত হবেন না। ওটা দেখে সাথে সাথে লোকাল থানাকে আপনারা জানাবেন। লোকাল থানা যদি অ্যাকশন নেয় আমাদেরকে বলবেন, আমরা উচ্চতর বিষয়ে প্রশাসন এই বিষয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলবো, সে ব্যবস্থা করবো, কিন্তু আইন হাতে তুলে নেবেন না। এটা একটা গোষ্ঠী আছে যারা মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চাইবে। আমরা কিন্তু এটা হতে দেব না। ঠিক যে ধরনের চেষ্টা করেছিল কদিন আগে জানেন, আদিনা মসজিদ নেই, একটা অশান্তি বানাতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানাই এলাকার মানুষ, সর্বধর্মের মানুষের কাছে। ওদের পড়াশোনায় কিন্তু কেউ আমরা পা দিইনি, চাই হিন্দু হোক চাই মুসলিম হোক।
করে কথা বললেন যে ওখানে গিয়েছিল তার সাথে আপনার মালদা জেলার তৃণমূলের অনেক মুসলিম নেতাদের ছবি আছে। তাহলে ডাল মে কুছ কালা না, ডাল মে কুছ কালা है। আমি কিন্তু বলেছিলাম যে জায়গায় গিয়ে ওইখানে অশান্তি পাকাচ্ছিল তাকে অ্যারেস্ট করে তার রাজনৈতিক পরিচয় বার করা হোক, খোঁজ নিয়ে দেখা যায় হয়তো তৃণমূলকে পাঠিয়েছে। কারণ ওদের যত করবে অনন্তলা, তো আমরা সেটাকে কিন্তু বিফলের পার্টি হতে দিইনি, ওর প্ল্যানকে আমরা সাকসেস হতে দিইনি। আগামী দিনে এই ধরনের অনেক কিছু করতে পারে। আমি অনুরোধ আপনাদের কাছে, আমরা বিগত দিনে তাদের কাজ মিলিয়ে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেমন বসবাস করছি, আগামী দিনেও একসাথে বসবাস করব। কোন সাম্প্রদায়িক শক্তি আমাদের মধ্যে কোন পাঁচিল তুলতে পারবে না। ওই সাম্প্রদায়িক শক্তিকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ওটাকে বিনষ্ট করব, এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। ওরা ভোটের জন্য আসবে, অশান্তি করে বেরিয়ে যাবে, ভোট হয়ে যাবে, নেতা হয়ে যাবে, এমপি হয়ে যাবে, দিল্লিতে চলে যাতায়াত করবে, এসি গাড়ি চড়বে, ফ্লাইটে যাতায়াত করবে, রাজধানীতে দিল্লি যাবে। আপনার পাড়ার যা ক্ষতি হলো, চাই রামের কি রহিমের, তার মা কেউ যদি সন্তান হারায়, কেউ যদি পিতা হারায়, কেউ যদি স্বামী হারায়, ক্ষতিগ্রস্ত কি দেরাই হয়ে গেল। ওরা এসে একটা ফুল মালা দিয়ে চলে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। তাই অনুরোধ, আমরা কারো প্ররোচনায় পা দেব না। আজকের পর থেকে আমরা এখান থেকে গিয়ে বুথে বুথে ছড়িয়ে পড়বো, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে ফোন করে তাদেরকে কনভিন্স করাবো। আমরা একান্ত প্রার্থীর ভূমিকা পালন করব, যে আমি নিজের প্রার্থী, আমাকে দায়িত্ব নিয়ে জিততে হবে। কি জিতা? আমার বুথটাকে আমি আগে জিতাবো। যদি আমি আমার বুথটাকে জিতাতে পারি, তাহলে লোকসভাতে এমনি আমি জিতে যাবো। এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সামনে যখন একটা কর্মী সম্মেলন হলো, প্রকাশ্য জনসভা যখন হবে, আসবো, আপনাদের এলাকায় ডাকবেন, আসবো, মানুষের সাথে কথা বলবো, মানুষকে যাতে আহ্বান করবো, মানুষ যদি আমাদেরকে ভোট দেয়, আমাদেরকে যদি বলার সুযোগ দেন, কাজ করার যদি সুযোগ দেন, আমরা পার্লামেন্টে গিয়ে মানুষের জন্য কাজ করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। যারা এখানে এসেছেন আস্তে আস্তে আপনারা নিচে যাবেন, মিডিয়া বন্ধু কিছু কোশ্চেনের পরে নিচে গিয়ে